ছাড়াই চলছে কার্যক্রম। করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে বাংলাদেশ, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। এখনো সময় আসেনি মত বিশেষজ্ঞদের, আক্রান্তের হার কমবে ধীর গতিতে। বিদ্যুতের পর এবার পানির ভুতুড়ে বিলে দিশেহারা রাজধানীবাসী, এর মধ্যেই বেড়েছে দামও। বেআইনি বলছে ক্যাব, সমন্বয়ের দায়সারা আশ্বাস ওয়াসার। ছেলেমেয়েরা কখনো 10 টাকা 5 টাকা চাইলে আমরা সেটা দিতে পারি না, খুব কষ্টে আছি। বৈশ্বিক মন্দায় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। দেশে অন্তত 1.5 কোটি মানুষের বেকার হওয়ার শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। এ যেন অনিয়মের আখড়া। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট দেয়া, চিকিৎসায় অবহেলা আর লাখ টাকার অযাচিত বিল আদায়, এসবই মিরপুরের রিজেন্ট হাসপাতালের কাণ্ড। 14 দিনে একজন রোগীর বিল এসেছে প্রায় 3.5 লাখ টাকা। মার্জিয়া মোমোর রিপোর্ট। অক্সিমিটারে রোগীর শরীরে অক্সিজেনের পরিমাণ চেক করেন স্বজনরাই, কিন্তু এজন্যই 72,000 টাকা বিল ধরে হাসপাতাল। ডাক্তারের ফি ধরা হয় 45,000 টাকা। এমনিভাবে মাত্র 14 দিনে 3,42,000 টাকার ভুতুরে বিল ধরিয়ে দেয়া হয় করোনা রোগীর স্বজনকে। আমার কোন কোন সার্ভিসে কি কি টাকা লাগবে ওরা কিন্তু আমাদেরকে কিছুই বলে নাই। খালি আমি বললাম ভাই কত টাকা, ভর্তি হন, কত টাকা ভর্তি হন, টাকা না চিন্তা করেন না। কিন্তু এখন দেখলাম, আমি আজকে বিল নিলাম 3,41,000 টাকা বিল আমার। চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার এমন প্রমাণ মিলেছে মিরপুরের রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। কম খরচে চিকিৎসা দেওয়ার কথা বলে রোগীর স্বজনদের ধরিয়ে দেয়া হয় অস্বাভাবিক বিল। গলার চেন বিক্রি করে আমি চিকিৎসা দাঁড়াইছি। আমার এই কষ্ট, আমার চেন কানের বিক্রি করে আমি এই পর্যন্ত আসছি। আর ওষুধটা কিনে খাচ্ছি। এই এক একটা ওষুধ আপনার 1300-1400 টাকা, শুধু একটা সকালে ডোজ দিচ্ছে, প্রতিদিন 7,000 টাকা ওষুধই লাগছে। তারপরে এই বিল আসছে, আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে 48,750 টাকা। চিকিৎসা না পেয়ে ভুক্তভোগী রোগীর অনেক স্বজনকে ছুটতে হয় অন্য হাসপাতালে। হাসপাতালের অনেক কিছুই শুনছি, এখন আমাদের রোগী আর এক জায়গায় নেওয়ার জন্য আমরা এই শিপমেন্ট করাইতেছি। এখানে যদি সুযোগ সুবিধা ভালো না, তারপরে হাসপাতালের পরিবেশও ভালো না, এই কারণে এই জায়গায় নিতেছি ভালো চিকিৎসার জন্য। এছাড়া নমুনা সংগ্রহ করে পরীক্ষা ছাড়াই করোনা টেস্টের রেজাল্ট দেওয়ার প্রমাণও পাওয়া গেছে হাসপাতালটির বিরুদ্ধে। গত মে থেকে হাসপাতালটিতে শুরু হয় কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মিরপুরের রিজেন্ট হাসপাতালের সামনে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন। রাজু, যদি বলতে যাই আসলে যে রাজধানীর যে রিজেন্ট হাসপাতালের দুটি শাখা রয়েছে, উত্তরা এবং মিরপুরে, যদিও নানা অনিয়ম, জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তরার যে রিজেন্ট হাসপাতালের শাখাটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এখনও যে মিরপুরের যে শাখাটি রয়েছে সেটি কিন্তু এখনও সচল রয়েছে। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কোভিড-19 নমুনা পরীক্ষার জন্য একদিকে যেমন রয়েছে ভুয়া রিপোর্ট দেওয়া রয়েছে, অন্যদিকে নিয়ম না থাকলেও তারা দীর্ঘদিন যাবতই বিভিন্ন জনের কাছ থেকে 3,500 টাকার বিনিময়ে নমুনা সংগ্রহ করত, এবং অন্যদিকে তারা যে নমুনা পরীক্ষার যে রিপোর্টগুলো দেওয়া হতো সেগুলো যখন যাচাই করে দেখা হয়েছে যে কোভিড ডেডিকেটেড যে কেন্দ্রগুলো রয়েছে নমুনা পরীক্ষার জন্য, সেখানের যে রিপোর্টের সঙ্গে যখন মিলিয়ে দেখা হয়েছে সেগুলো দেখা গেছে যে ভুয়া রিপোর্ট। এবং অন্যদিকে যেটি দেখা যাচ্ছে যে তারা রোগীদের কাছ থেকে, সরকারের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা নেওয়ার পরও রোগীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা আসলে চিকিৎসার জন্য নিচ্ছে। তো এইসব নানান অনিয়ম রয়েছে। তার বাইরেও যেটি দেখা যাচ্ছে যে উত্তরার যে শাখাটি রয়েছে সেটি 2014 সালের পরে কোনো নবায়ন করা হয়নি, আর 2017 সালের পরে যে মিরপুরের শাখাটি নবায়ন করা হয়নি। কিন্তু তারপরেও আমরা এখানে যখন সকালে এসেছিলাম তখন হাসপাতালের দুজন ভিতরে রয়েছেন সিইও এবং যে জিএম অ্যাডমিন, তাদের সঙ্গে আমাদের যখন কথা হয়েছে তারা এক পর্যায়ে স্বীকার করেন যে বাইরে থেকে তারা নমুনা সংগ্রহ করতেন এবং তার বিনিময়ে আসলে তারা টাকা নিতেন। এবং যখন তাদের কাছে আসলে এই বিষয়টি আনা হয় যে তাদের
তাদের কেন যে নমুনা যেহেতু যে তাদের হাসপাতালের যে লাইসেন্স সেটি নবায়ন করা হয়নি, তার জবাবে তারা বলেছেন যে সবার কাছে আসলে সবসময় সব কাগজপত্র থাকেনি, তারা তেমনটি দাবি করেছেন। আর আরেকটি বিষয় যদি বলতে যাই যে এখনও পর্যন্ত যে রিজেন্ট গ্রুপের এবং এক পর্যায়ে যে এই হাসপাতালের যে কর্তব্যরত যারা রয়েছেন তারা কিন্তু গণমাধ্যমের যে সদস্যরা রয়েছেন তাদের প্রতি উত্তেজিত হয়ে পড়েন এবং এক পর্যায়ে তারা দাবি করেন গণমাধ্যম কেবলমাত্র তাদের নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে, কোনো ইতিবাচক খবর দিচ্ছে না। এবং অন্যদিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের কাছে জানতে চেয়েছিলাম যে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের বিষয়ে, তিনি আসলে যেটি বলেছেন যে তাকে খুঁজে বের করার জন্য যে তাদের যে তৎপরতা চলছে। তো এই ছিল রাজু আমার কাছে সবশেষ খবরাখবর। মিরপুরের রিজেন্ট হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। বিদ্যুতের পর এবার পানির ভুতুড়ে বিলের বোঝা। একদিকে ময়লা দুর্গন্ধযুক্ত পানি, তার উপর বিলের খড়ক নেমে আসায় দিশেহারা রাজধানীবাসী। করোনাকালে 3 থেকে 5 গুণ পর্যন্ত বেশি বিল আসার অভিযোগ এসেছে। বিষয়টিকে বেআইনি বলছে ক্যাব। অতিরিক্ত বিল সমন্বয়ের দায়সারা জবাব ওয়াসার। পাবেল আমিনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। এই দুইটা বিলের সাথে যে কিনাই কিন্তু বিলের গরমিল। রাজধানীর আদাবরের বাসিন্দা ফুয়াদ নাসের করোনার আগে গড়ে পানির বিল দিয়েছেন 10,000 টাকার নিচে, আর বর্তমান সময়ে ভাড়াটিয়া কমেছে, তবু গত 2 মাস বিল দিয়েছেন 25,000 টাকার উপর। একই অবস্থা কুড়িলের কুলাউড়া সহ বিভিন্ন এলাকার। ভুতুরে বিলের খপ্পরে দিশেহারা নগরবাসী। মন গড়া একটা বিল ওয়াসা দিয়ে গেল আমাদের, এখন এটা আমাকে হয়তো বা পে করতে হবে। যে বিল হয়ে গেছে এই বিল তুমি দিতে হবে, কালেকশন করতে হবে। এরই মধ্যে 1 এপ্রিল থেকে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ইউনিট পানির দাম 11 টাকা 57 পয়সা থেকে বাড়িয়ে 14 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ইউনিট পানির দাম 37 টাকা 4 পয়সা থেকে বাড়িয়ে 40 টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করেই এই বাড়তি বিল আদায় করছে ওয়াসা। হঠাৎ করে 3 টাকা 2.5 টাকা বাড়লো, 2 টাকা। বেঁচেই থাকতে পারছেন, তার খাদ্য পাচ্ছেন না, তার সামগ্রিক ক্রাইসিস। এই অবস্থা একটা সরকারি সংস্থা কি করে দাম বাড়ায়? সুপেয় পানি সরবরাহ না করে উল্টো দাম বৃদ্ধি আইনসঙ্গত নয় বলে দাবি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। ভুতুরে বিলের বিষয়েও ওয়াসার গাফিলতিকে দুষছে প্রতিষ্ঠানটি। কখনোই অধিকার পেতে পারে না সে তার মূল্য রেগুলেটেড মার্কেটে নিজে ইচ্ছা অনুযায়ী বাড়ায় নিতে পারে। এটাকে নিয়ন্ত্রণ করার সংস্থা থাকতে হবে, সরকারকে নিয়ন্ত্রণ, আইনি প্রক্রিয়া এটা নিয়ন্ত্রণ করতে হবে, ওয়াসার হাতে ছেড়ে দিতে পারে না। দায় মেনে নিলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন বাড়তি বিল সমন্বয় করা হবে। যাই না হোক না কেন, রায় যেটা হয়েছে তাই ইমপ্লিমেন্ট হবে। আরে আপনি তো প্রত্যেক মাসেই বিল দিচ্ছেন, আজকে যদি আপনার কাছে বিলটা বেশি হয় কালকে আমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। পানি সরবরাহ ও পয় নিষ্কাশন আইন 1996 অনুযায়ী প্রতি বছর 5% হারে পানির দাম বাড়াতে পারে ওয়াসা বোর্ড। গত এক যুগে 13 বার পানির দাম বাড়ানো হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে বাংলাদেশ। গেল 4 সপ্তাহ এবং চলতি সপ্তাহের তথ্য যাচাই বাছাই করে এমনটাই বলছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার ক্ষেত্রে এই তথ্য সঠিক হতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সংক্রমণের হার তরতর করে নেমে যাবে না বলেও মত তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। বাংলাদেশে 18তম সপ্তাহে এসে আগের চেয়ে 4 সপ্তাহের তুলনায় সংক্রমণের গড় কমেছে মৃত্যুর সংখ্যাও। এসব তথ্যের সঙ্গে একমত অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন শীল মনে করেন জুনেই পিক ছিল ঢাকায়, তবে অন্য কোনো জেলায় হয়তো তা বিচ্ছিন্নভাবে ওঠানামা করতে পারে। আমি যেটা মনে করছি ঢাকা অলরেডি পিক পার হচ্ছে, ঢাকা শহরটা কিন্তু পিক পার হচ্ছে। অন্য শহর বা এগুলোতে হয়তো সময় লাগবে, যেমন গ্রাম অঞ্চলে হয়তো আরো সময় বেশি লাগবে পিক আসতে। ভাইরাসকে একটা মেজর ইমিউন ব্রেডের মুখোমুখি হতে হয়, তখন ম্যাসিভ মিউটেশন হয়। সেই মিউটেশনটা অনেক সময় ভাইরাসের তীব্রতা বাড়তে পারে, আবার কমে যেতে পারে। বেশি মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা থাকে তখন ভাইরাসের মাল্টিপ্লিকেশন একেবারে কমে যায়, এনভায়রনমেন্টের পরিমাণ কমে এবং শেষে এক পর্যায়ে এটা ধীরে ধীরে কিন্তু আমাদের সমাজ থেকে বা এনভায়রনমেন্ট চলে যায়। আইডিসিআর বলছে কিট স্বল্পতায় 17-18তম সপ্তাহে কিছুটা কম ছিল পরীক্ষার সংখ্যা, তাই নিশ্চিতভাবে বলা যাবে না পিক ছিল জুনেই। গত সপ্তাহে ঝামেলা ছিল ব্যবস্থাপনায় টেস্টিং কিট নিয়ে, ফলে সবাইকে টেস্ট করা যায়নি। স্যাম্পল সংগ্রহ করার পরে টেস্ট এখন সেগুলো করা হবে। আর যদি কমেই থাকে সেটা ভালো খবর। তা আমাদের আগামী সপ্তাহ এবং তারপরের সপ্তাহ দেখতে হবে যে প্রবণতা কেমন।
তবে এদেশে সংক্রমণের চূড়া অন্য দেশের মতো নির্ধারণ করা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সংক্রমণের গতি প্রকৃতি নির্ধারণ সহ নির্ণয়ের যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। প্রত্যেক দেশে যেটা দেখেছে যে 100 থেকে 150 দিনের মধ্যে কিন্তু ওরা নিচে নেমে গেছে। এটার কারণ হচ্ছে ওটা নিচে নামার জন্য কতগুলো কর্মকাণ্ড আছে যেগুলো ওরা করেছে বলে ওরা নিচে নেমেছে। আমাদের এখানে ওই কর্মকাণ্ডগুলো নেই। বর্তমানে যে পদ্ধতিতে আমরা নিয়ন্ত্রণ করছি এটা যদি পরিবর্তন করতে না পারি আমরা এই বছরে পিক নামা দেখব না। গত 7 দিনের হিসাবে সর্বোচ্চ সংক্রমিত 20 দেশের তালিকায় 16তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে নিচের দিকে নামছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। তবে পরীক্ষার সংখ্যা বাড়াতে না পারলে সংক্রমণের চূড়া নির্ধারণ সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। ৩রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর 100 জন অতিক্রম করতে সময় লেগেছিল 1 মাস 2 দিন, আর 500 জন পেরোতে সময় লেগেছে মাত্র 9 দিন। তারপরে 7 দিনে রোগী সংখ্যা 1000, শেষ 1.5 মাসে রোগী সংখ্যা পেরিয়েছে 10,000-এ। বর্তমানে রোগী সংখ্যা 10,180 জন। সিভিল সার্জনের দাবি, করোনার বিশেষত্ব অনুযায়ী চট্টগ্রাম জুন মাসের শেষে চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে এসেছে। আর মেয়র বলছেন, পরীক্ষার তুলনায় শনাক্তের হার এই মাসে নেমে এসেছে। মৃত্যু হার চট্টগ্রাম যেটা 2-এর উপরে ছিল সেটা কয়েকদিন ধরে আমাদের 2-এর নিচে চলে আসছে। এগুলো সবগুলো ইতিবাচক দিক। পরীক্ষার সংখ্যা বাড়লে শনাক্তকারীর সংখ্যা বাড়বে, কিন্তু পার্সেন্টেজ বাড়ে না, পার্সেন্টেজ কমছে। এটা 12 এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী মারা যাওয়ার পর 1 মাসেরও কম সময়ে মৃতের সংখ্যা পৌঁছে যায় 100-তে। আর সবশেষ রোববার 6 জন সহ বর্তমানে মৃতের সংখ্যা 195 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্য বিভাগ বলছে, বন্দরনগরী চট্টগ্রামে করোনা ভাইরাসের রোগীর সংখ্যা তুলনামূলক কমছে। কিন্তু আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, এখানকার চিত্র পুরোপুরি ভিন্ন। হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা কমছে বলে স্বাস্থ্য অধিদপ্তর দাবি করলেও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, নানা জটিলতায় করোনা আক্রান্ত রোগীরা হাসপাতালের চেয়ে বাসাতে চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সঠিক চিত্রটা এভাবে আমরা করতে পারি না। আমাদের হাসপাতালে ভর্তির হার অনেক কমে গেছে এবং চাপ অনেক কমে গেছে। এখনও নমুনা দেওয়ার পর দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। আগে প্রতিদিন 600 থেকে 700 নমুনা পরীক্ষা হলো, এখন তা 1300 ছাড়িয়েছে। কিন্তু পরীক্ষার হার বাড়িয়ে চূড়ান্ত সময় নির্ধারণের কথা বলছেন এই চিকিৎসক। 10,000 টেস্ট করে এটা তাও 1 মাস করতে হবে, করার পরে বলা যাবে যে এটা কমছে কি বাড়ছে। এখনো এটা আগের মতোই আছে, এটা বাড়ছেও না কমছে। চট্টগ্রামে বর্তমানে বিশেষায়িত সরকারি হাসপাতালগুলো ছাড়াও 2টি ফিল্ড হাসপাতাল এবং 6টি আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের সেবা দেওয়া হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর ওয়ারীতে 21 দিনের লকডাউনের চতুর্থ দিনেও প্রবেশপথ নিয়ে ধোঁয়াশা কাটেনি। অব্যবস্থাপনার চিত্র চোখে পড়েছে সকাল থেকেই। বাসিন্দারা নানা কারণ দেখিয়ে বের হচ্ছেন, আবার অনেকেই রেড জোনে ঢুকতে চেয়ে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন স্বেচ্ছাসেবকদের সঙ্গে। এলাকাবাসীর কাছে এখনও স্পষ্ট নয় ঢোকা বের হওয়ার নির্দিষ্ট পথ কোনটি। এ কারণে বিশৃঙ্খলা বাড়ছে। ওয়ারীর 41 নম্বর ওয়ার্ডে 17 সড়কের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে 15টি। গতকাল ঢুকছি, বার হইছি, আজকে আইসি, আজকে না করে আমরা কি করবো? আমরা উপায় মধ্যে আমরা আইটা অফিস খোলা, আমরা যেতে পারতেছি পারমিশন নিয়ে নিচ্ছি। বিক্রমপুর যাবো, আমার বাবা অসুস্থ। করোনার ধাক্কায় টালমাটাল দেশের চাকরির বাজার। বৈশ্বিক মন্দায় কর্মী ছাঁটাইকেই উপায় হিসেবে দেখছে বহুজাতিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এতে আঞ্চলিক অফিসে কর্মরতরাও চাকরি হারাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিরতার প্রভাবে বেশি ভুগবে রেমিটেন্স ও রপ্তানি নির্ভর দেশগুলোর অর্থনীতি। তাই অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার পরামর্শ তাদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। এখন করোনার সাথে যুদ্ধ না, নিজের ক্ষুধার সাথে যুদ্ধ করতেছে মানুষ। স্বপ্নের এই শহর বহু আশার হাতছানি। টাকার হিসেবে বিকোয় সব মৌলিক প্রয়োজন, কিন্তু ইঞ্জিনিয়ারিং শেষ করে পাওয়া চাকরিটিও ছুটে যাওয়ায় নিঃস্ব হয়ে আবার ফিরে যাওয়া। কারো কারো তো ফেরার উপায়ও থাকে না। ছেলেমেয়েরা কখনো 10 টাকা 5 টাকা চাইলে আমরা সেটা দিতে পারি না। খুব কষ্টে আছি। নোটিশ আকারে কোনো ফোকাস করে নাই, তারা আমাদেরকে উইদাউট স্যালারিতে বলতেছে লং টাইম।
বড় ছোট বা মাঝারি। করোনা সংকটকালে বিনা নোটিসে সংকুচিত জীবনে আরও সংকুচিত হচ্ছে দেশি বা বিদেশি সব ধরনের চাকরির বাজার। আমাকে টেলিফোন করে আমার কোম্পানি থেকে বলা হলো যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা রিপ্লেসমেন্টে যাচ্ছি এবং আপনি তাদের মধ্যে একজন, এবং আগামী কয়েক মাস পরে কি হবে আমি সেটাও জানি না। গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট বলছে, করোনায় চাকরি হারাতে পারেন দেশের অন্তত 1.5 কোটি মানুষ। এতে শুধু অভ্যন্তরীণ প্রতিষ্ঠান নয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর চাকরিচ্যুত ও বেকারত্ব পরিস্থিতিও আশা জাগানিয়া নয়। আইএলও বলছে, আগামী 3 মাসে বিশ্বের 19.5 কোটি মানুষ তাদের চাকরি হারাতে যাচ্ছেন, যার মধ্যে 12.5 কোটির বসবাস এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। দেশের শ্রমবাজার অলরেডি কিন্তু নানা ধরনের সমস্যা সংকুল। আমরা জানি শ্রমবাজারে 85% বেশি তারা আছে অনানুষ্ঠানিক খাতে, এবং বাইরে থেকে এই শ্রমিকরা যদি ফিরে এসে এই শ্রমবাজারে জয়েন করে তাহলে কিন্তু শ্রমবাজারের উপর একটা অতিরিক্ত চাপ আসবে। বিশ্ববাজারের অর্থনৈতিক মন্দা কাটাতে প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাইকেই একমাত্র প্রতিরক্ষা নীতি হিসেবে নিচ্ছে। ফলে গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, এই বেকারত্ব বাড়ার সাথে সাথে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে রপ্তানি এবং শ্রম রপ্তানি নির্ভর অর্থনৈতিক দেশগুলো। বৈদেশিক বাণিজ্যমুখী যে আমাদের দৃষ্টিভঙ্গি আছে তার সাথে দেশের ভেতরের যে চাহিদা তাকে মাথায় রেখে এটা একটা অর্থনৈতিক পরিকল্পনাকে এখন একটা সামঞ্জস্যপূর্ণ বা ভারসাম্য তৈরি করার সুযোগ আছে। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করবার জন্য দীর্ঘমেয়াদে আমাদের আসলে অর্থনীতিকে বহুমুখীকরণ করা দরকার। গবেষণা প্রতিষ্ঠানগুলোর মতে 160 কোটি অস্থায়ী কর্মী ভয়াবহ ক্ষতির মুখে পড়বে। বছরের দ্বিতীয় ভাগে এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে 30 কোটি 50 লাখ ফুল টাইম চাকরির সমান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ এমপি শহীদ ইসলাম পাপুল গ্রেপ্তারের ঘটনায় এখনও কুয়েত সরকার কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশেও তার বিরুদ্ধে তদন্ত হবে। মন্ত্রী জানান, পাপুল একজন ব্যবসায়ী হিসেবে কুয়েতে গিয়েছিলেন, সংসদ সদস্য হিসেবে নয়। কুয়েত সরকার আমাদের এটার অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা এটা শোনার পরেই আমাদের রাষ্ট্রদূতকে বললাম যে এইটা সম্পর্কে আপনি সঠিক তথ্য নিয়ে আসেন, সরকারের ভাষণটা নিয়ে আসেন, কি চার্জে উনাকে এইসব করছে। তারা কোনো চার্জও করে নাই, তারা সেই সরকার আমাদের কিছু জানায় না। অভিযোগ দেখলে পরে সত্যি যদি কিছুটা যদি বোঝা যায় যে কিছুটা সত্যতা আছে তাহলে নিশ্চয়ই তদন্ত হবে। আর আমরা এই ট্রাফিকিং, মানি লন্ডারিং এইগুলোতে কোনো ছাড় দেব না। সদ্যপ্রয়াত বাংলাদেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা অনুযায়ী রাজশাহীর কাজীহাটে আগামী 15 জুলাই তাকে সমাহিত করা হবে। সকালে সময় সংবাদকে এই তথ্য জানিয়েছেন তার ভগ্নিপতি ডাক্তার প্যাট্রিক বিপুল বিশ্বাস। তিনি জানান, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এরই মধ্যে অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে ও মেয়ে দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। ছেলে জে এন্ড্রু সপ্ত আগামীকাল এবং মেয়ে মিনিম এন্ড্রু 14 জুলাই দেশে ফেরার কথা রয়েছে। তারা দেশে এলেই 15 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে কাজীহাট এলাকায় খ্রিস্টান কবরস্থানে তাকে সমাহিত করা হবে। বর্তমানে এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত 11 জুন এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন তিনি। সোমবার রাতে রাজশাহীতে বোনের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। আসার পর 14 তারিখে আমরা মোটামুটি ফাইনাল প্ল্যান করব। তবে আপাতত আমরা চিন্তা করছি 15 তারিখে চার্চে সকাল 9টায় আমাদের ধর্মীয় অনুষ্ঠানটা করব। তারপরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আমরা চেষ্টা করছি পুলিশ এবং ডিসির সাথে যোগাযোগ করে এটাকে ফাইনাল করব। তাকে কবর দেওয়া হবে আমাদের বেরিয়াল গ্রাউন্ড যেটা আছে সিএনবির মোড়ে। করোনা ভাইরাসের প্রভাবে আমদানি করা কাঁচামালের অভাবে ব্যাহত হচ্ছে রপ্তানি খাতের উৎপাদন। চীন নির্ভরতা বাড়ায় ওষুধ ও পোশাক খাতের মতো রপ্তানিমুখী খাতের কাঁচামাল আমদানি কমেছে 3 থেকে সর্বোচ্চ 22% পর্যন্ত। এমন অবস্থা চলতে থাকলে রপ্তানি খাতগুলো দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। ঝুঁকি এড়াতে এখনই নতুন বাজার খোঁজার পাশাপাশি বিশ্ব সংস্থার সাথে সম্পর্ক বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। মামুন আবদুল্লাহর রিপোর্ট।
করোনা জ্বরে যখন কাঁপছে বিশ্ব অর্থনীতির চাকা, তখন বাদ যায়নি দেশের কাঁচামাল আমদানি নির্ভর খাতগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে গত অর্থবছরের জুলাই থেকে জানুয়ারির তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি কমেছে। কাপড় তৈরির জন্য ব্যবহৃত সুতা আমদানি কমেছে 22.44%। তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত বস্ত্র সামগ্রী আমদানি হ্রাস পেয়েছে 3.72%। ওষুধ শিল্পে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানি কমেছে প্রায় 7%। 3 মাসের মধ্যে আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু এখন কিছু কিছু র মেটেরিয়াল আছে যেটা সেন্সিটিভ বাইরে আমরা বাংলাদেশের সাথে পৃথিবীর কোনো জায়গায় কানেকশন নাই। মানুষ সুযোগ পেলে দাম বাড়ায় দেয়, র মেটেরিয়ালস এবং ইন্টারমিডিয়েট দাম বেড়েছে। ইন্ডিয়ার গভর্নমেন্ট কিছু কিছু আইটেম বন্ধ করে দিল। যে অর্ডারগুলো ছিল বায়াররা ক্যান্সেল করছে। এখন নতুন কোনো অর্ডার ইউরোপ বা আমেরিকা থেকে আসতেছে না। এখন স্যাম্পল ডেভেলপমেন্ট চলতেছে, আশা করি 2 মাস পর অর্ডার হয়ে যাবে। রপ্তানিমুখী পণ্য উৎপাদনে সরকারি সহায়তার কোনো বিকল্প নেই বলে জানান ব্যবসায়ীরা। আমরা অ্যাক্সেসরি সেক্টর, ডিম অ্যাক্সেসরি আমরা এখন পর্যন্ত কোথাও থেকে কোনো কিছুই পাই নাই। ফেব্রুয়ারি মাসের এই সময়কালীন যে পণ্য সরবরাহ সেই পয়সাগুলো টোটালি আটকে গেছে। এখানে প্রায় $500 বিলিয়ন কাছাকাছি আমাদের পয়সা আটকে গেছে। সংকট মোকাবেলায় নতুন নীতি প্রণয়নের পাশাপাশি বিশ্ব সংস্থার সাথে সম্পর্ক বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। একটা দেশের উপর নির্ভর করে যদি ব্যবসা করতে হয়, সেটা কি খারাপ কাটতে হতে পারে, সাপ্লাই চেইনে তার কি ইফেক্ট পড়তে পারে, পৃথিবীর সব কোম্পানি এটা বুঝে গেছে। বৈশ্বিক যে সংগঠনগুলো আছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তাদের সঙ্গে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে, তাদের কাছ থেকে আমাদের সাহায্য নিয়ে আসতে হবে এবং খুব স্বচ্ছভাবে সেই সাহায্যগুলো মানুষের মধ্যে করে দিতে হবে। বাংলাদেশের মোট আমদানির 26% আসে চীন থেকে, ভারত থেকে আসে 15%, আর বাকি 60% আসে অন্যান্য দেশ থেকে। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অনিয়মের আখড়া রাজধানীর ব্রিজেন্ট হাসপাতাল, দেয়া হয় ভুয়া কোভিড রিপোর্ট, অস্বাভাবিক বিল আদায়ের অভিযোগ, হালনাগাদ লাইসেন্স ছাড়াই চলছে কার্যক্রম। করোনা সংক্রমণের চূড়া অতিক্রম করেছে বাংলাদেশ, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। এখনও সময় আসেনি, মত বিশেষজ্ঞদের। আক্রান্তের হার কমবে ধীর গতিতে। বিদ্যুতের পর এবার পানির ভুতুড়ে বিলে দিশেহারা রাজধানীবাসী। এর মধ্যেই বেড়েছে দামও, বেআইনি বলছে ক্যাব। সমন্বয়ের দায়সারা আশ্বাস ওয়াসার। ছেলেমেয়েরা কখনো 10 টাকা 5 টাকা চাইলে আমরা সেটা দিতে পারি না, খুব কষ্টে আছি। বৈশ্বিক মন্দায় কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। দেশে অন্তত 1.5 কোটি মানুষের বেকার হওয়ার শঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।